ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, এই চ্যানেলের ভিডিওগুলি দেখুন, অবশ্যই শেয়ার করো। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর বিষয় জিওগ্রাফি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1। এর পূর্বে পার্ট 2 এর উত্তর দেওয়া হয়েছে, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, অবরোহণ, আরোহণ এবং পর্যায়নের আন্তঃসম্পর্ক নিরূপণ করো। এই প্রশ্নের উত্তর, অবরোহণ, আরোহণ এবং পর্যায়নের আন্তঃসম্পর্ক। আমরা জানি অবরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, আরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। আর অবরোহণ আরোহণের সম্মিলিত ফলই হচ্ছে পর্যায়ন। এবার অবরোহণ, আরোহণ ও পর্যায়নের আন্তঃসম্পর্ক। ভূপৃষ্ঠের উচ্চতার ক্ষেত্রে অবরোহণ প্রক্রিয়া ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচুর অংশের উচ্চতা হ্রাসকারী বহির্জাত প্রক্রিয়াকে বলে অবরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ীভূত পদার্থগুলি যখন নদী, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গের মাধ্যমে বাহিত হয় এবং কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে বা পুঞ্জীভূত হয়ে সেই স্থানের উচ্চতা বৃদ্ধি করে, তখন তাকে বলে আরোহণ প্রক্রিয়া। পর্যায়ন প্রক্রিয়া, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন, সঞ্চয় কাজের মধ্যে ভারসাম্যের ফলে অসমান ভূপৃষ্ঠ একটি সাধারণ তলে বা পৃষ্ঠে পরিণত হয়, তখন তাকে বলে পর্যায়ন। ভূমিকা, অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার পুঞ্জিত স্খলন, ক্ষয়ীভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরোহণ প্রক্রিয়ায় বায়ু, নদী, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ এগুলি প্রয়োজনীয় মাধ্যমরূপে কাজ করে। পর্যায়ন ক্ষেত্রেও বায়ুপ্রবাহ, হিমবাহ, ভৌমজল এবং জীবজগৎ এগুলি প্রয়োজনীয় মাধ্যমরূপে কাজ করে। কার্য, অবরোহণের মাধ্যমে ভূমির উত্তল ও অবতল ঢালের সৃষ্টি হয়, পর্বত ও মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়, ভূমির বন্ধুরতা হ্রাস পায়, ক্ষয়জাত প্রকৃতির ভূমিরূপ গড়ে ওঠে। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং বন্ধুরতা হ্রাস পায়, নিচু জমি ক্রমশ ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়, নানা প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ, পলিগঠিত শঙ্কু ইত্যাদি সৃষ্টি হয়। পর্যায়নের ক্ষেত্রে অবরোহণ ও আরোহণ উভয় প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন ঘটে থাকে। এটি হলো অবরোহণ, আরোহণ এবং পর্যায়নের আন্তঃসম্পর্ক। 2 নম্বর প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তর, প্রথমে আমরা জেনে নেব ভৌমজল কী। ভূ অভ্যন্তরে যাবতীয় জলকেই সাধারণভাবে ভৌমজল বলা হলেও প্রকৃতপক্ষে ভৌমজল সেই উপপৃষ্ঠ জলরাশি যা শিলার রন্ধ্রে প্রবেশ করে তাকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করে এবং অভিকর্ষণ প্রভাবের দ্বারা প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভূপৃষ্ঠে বৃষ্টিপাত বা তুষারপাত হলে তার অধিকাংশ জল নদীর দ্বারা বাহিত হয়, কিছু অংশ বাষ্পীভূত হয় এবং বাকি 30% মৃত্তিকা ও শিলারন্ধ্র দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলরূপে সঞ্চিত হয়। এই ভৌমজলের সঞ্চয় কতগুলো প্রাকৃতিক এবং জলবায়ুগত অবস্থানের উপর নির্ভর করে, যেগুলিকে ভৌমজলের নিয়ন্ত্রক বলে। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি হলো, এক হচ্ছে অধঃক্ষেপণের প্রকৃতি। অধঃক্ষেপণের প্রকৃতির উপর ভৌমজলের সঞ্চয় নির্ভর করে। শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি অধঃক্ষেপণের থেকে বৃষ্টিপাত ভৌমজল সঞ্চয়ের ক্ষেত্রে অধিক কার্যকর হয়। 2, অধঃক্ষেপণের পরিমাণ। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে অধঃক্ষেপণ তথা বৃষ্টিপাত ও তুষারগলা জল। যে অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ বেশি সেই অঞ্চলে ভৌমজল অধিক সঞ্চিত হয়। অপরদিকে যে অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ একেবারে কম সেই অঞ্চলে ভৌমজল সঞ্চয় তেমনভাবে গড়ে উঠতে পারে না। 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব। বৃষ্টিপাতের স্থায়িত্বের উপর ভৌমজলের সঞ্চয় নির্ভর করে। যে অঞ্চলে অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে ভৌমজলের সঞ্চয় ভালো হয়। অপরদিকে যে অঞ্চলে স্বল্প সময় ধরে বৃষ্টিপাত হয় সেখানে ভৌমজলের সঞ্চয় কম। 4 হচ্ছে অপবেশ্য শিলার উপস্থিতি। ভৌমজল ভাণ্ডার সৃষ্টির অন্যতম
প্রধান শর্ত হচ্ছে প্রবেশ্য শিলার নিচে অপবেশ্য শিলার উপস্থিতি। কারণ অপবেশ্য শিলার জল নির্গমনকে প্রতিরোধ করে প্রবেশ্য শিলার জলের সঞ্চয়ে সাহায্য করে। অপরদিকে অপবেশ্য শিলা না থাকলে জল অবাধে নির্গমন করে শেষে ম্যাগমার সংস্পর্শে এসে বাষ্পীভূত হয়ে বিলীন হয়ে যায়। 5 হচ্ছে উদ্ভিদের উপস্থিতি। স্বাভাবিক উদ্ভিদের অবস্থানও জলের স্বাভাবিক প্রবাহের বাধা সৃষ্টি করে, ফলে জল প্রবাহের গতি হ্রাস পায় বলে জল মাটির নিচে প্রবেশে অনেক সময় পায়। গাছ না থাকলে, ভূমি উন্মুক্ত অবস্থায় থাকলে ফলে জল অতি সহজেই এক জায়গা থেকে অপর জায়গায় গড়িয়ে যায়, ফলে জলের অনুপ্রবেশ কম ঘটে। 6 হচ্ছে ভূমির ব্যবহার। ভূমির ব্যবহারও কোনো অঞ্চলে ভৌমজল সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কৃষিক্ষেত্রে জমিগুলি কর্ষিত অবস্থায় থাকলে বৃষ্টির জল অতি সহজেই মাটির নিচে প্রবেশ করে। 3 নম্বর প্রশ্ন, ভৌমজলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর: ভূপৃষ্ঠের নিচে ভৌমজলের অবস্থানকে 2 ভাগে ভাগ করা হয়। 1 বায়বীয় স্তর বা ভাদস স্তর এবং 2 সম্পৃক্ত স্তর বা ফ্রিয়াটিক স্তর। বায়বীয় স্তর বা ভাদস স্তর। বায়বীয় স্তরে মৃত্তিকা রন্ধ্রগুলি আংশিকভাবে জল দ্বারা ও আংশিকভাবে বায়ুপূর্ণ দ্বারা পূর্ণ থাকে, তাই একে বলে ভাদস স্তর। বায়বীয় স্তরকে 3টি উপস্তরে ভাগ করা যায়: ক মৃত্তিকা স্তর, খ অন্তর্বর্তী ভাদস স্তর, গ কৌশিক স্তর। 2 হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়াটিক স্তর। এই স্তরটি ভৌমজল স্তর থেকে নিম্নস্থিত অপবেশ্য শিলাস্তর পর্যন্ত বিস্তৃত। সম্পৃক্ত অঞ্চলে ভৌমজল শিলামধ্যস্থ সম্পূর্ণ ফাঁক জলপূর্ণ করে রাখে। সম্পৃক্ত স্তরকে 2টি ভাগে ভাগ করা যায়: ক সবিরম সম্পৃক্ত স্তর, খ স্থায়ী সম্পৃক্ত স্তর। 4 নম্বর প্রশ্ন, মুক্ত জলবায়ু স্তর ও আবদ্ধ জলবায়ু স্তরের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তর: মুক্ত জলবায়ু স্তরের ক্ষেত্রে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপবেশ্য শিলাস্তর অবস্থান করলে মুক্ত জলবায়ু স্তর সৃষ্টি হয়। অপরদিকে 2টি অপবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ্য স্তর অবস্থান করলে আবদ্ধ জলবায়ু স্তর সৃষ্টি হয়। 2 বালি, নুড়ি, গ্রাভেল দ্বারা মুক্ত জলবায়ু স্তর গঠিত হয়। বালি ও বেলে পাথর দিয়ে আবদ্ধ জলবায়ু স্তর গঠিত হয়। 3 জলপৃষ্ঠ স্পষ্ট এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। অপরদিকে জলপৃষ্ঠ অস্পষ্ট এবং জলের পরিমাণের পরিবর্তন দীর্ঘমেয়াদী। 4 জলের চাপ বায়ুমণ্ডলের চাপের প্রায় সমান, জলের চাপ খুব বেশি। 5 বৃষ্টির জল, বরফ গলা জল, তুষার গলা জল নদী, জলাশয় বা খালের মাধ্যমে এই স্তরে প্রবেশ করে। আবদ্ধ জলবায়ু স্তরের ক্ষেত্রে মুক্ত অংশ দিয়ে জল প্রবেশ করে। এই স্তরের বয়সে নবীন, এই স্তর বয়সে প্রাচীন। সারা বছর জল পাওয়ার সম্ভাবনা খুব কম, অন্যদিকে সারা বছর জল সম্ভাবনা প্রায় নিশ্চিত।